Hello friend. In previous class we discussed about class 8 কানাডীয় সিল্ট অঞ্চল। এর আগের ক্লাসে অষ্টম শ্রেণীর কানাডীয় সিল্ট অঞ্চল সম্পর্কে আমরা প্রাকৃতিক পরিবেশটা জেনেছিলাম। আমরা যেটা পড়ছিলাম সেটা হলো কানাডীয় সিল্ট অঞ্চল। কানাডীয় সিল্ট অঞ্চল, এই কানাডীয় সিল্ট অঞ্চলকে অন্য যে নামে ডাকা হয় সেটি হলো লরেন্সীয় মালভূমি। আজকে ফ্রেন্ড এই কানাডীয় সিল্ট অঞ্চলের বাকি প্রাকৃতিক পরিবেশগুলো আমরা পড়বো। এর আগের ক্লাসে আমরা কানাডীয় সিল্ট অঞ্চলের সীমানা পড়েছিলাম বা সীমা পড়েছিলাম, অবস্থান পড়েছিলাম, ভূপ্রকৃতি পড়েছিলাম, নদ নদী পড়েছিলাম, জলবায়ু পড়েছিলাম। আজকে আমরা কানাডীয় সিল্ট অঞ্চলের যেটা পড়বো সেটা হলো স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ, দেখো ফ্রেন্ড স্বাভাবিক উদ্ভিদ কি? এই কথাটার মধ্যে উত্তর লেখা আছে স্বাভাবিক যে সমস্ত উদ্ভিদগুলি স্বাভাবিক পরিবেশে আপনা আপনি ভাবে বৃদ্ধি প্রাপ্ত হয় এবং জন্মায়। অর্থাৎ অনেক সময় রাস্তাঘাটে আমরা দেখি যে সমস্ত উদ্ভিদ যেমন বাবলা গাছ, তাল গাছ, এগুলো প্রাকৃতিক পরিবেশে নিজে থেকেই জন্মায় এবং আপনা আপনি বৃদ্ধি প্রাপ্ত হয় প্রকৃতির আলো, বাতাস, সূর্যালোক, অক্সিজেন, বৃষ্টিপাত, উষ্ণতা ইত্যাদি সাহায্য নিয়ে। যেহেতু কানাডীয় সিল্ট অঞ্চল বা সেন্ট লরেন্সীয় মালভূমি অঞ্চলের উত্তর প্রান্তটি সারা বছর ধরে তুন্দ্রা জলবায়ু অঞ্চল দেখা যায়। আর তুন্দ্রা জলবায়ু অঞ্চলের ফ্রেন্ড একটি বৈশিষ্ট্য হলো তুন্দ্রা জলবায়ু অঞ্চলে সারা বছরই প্রায় 7 থেকে 9 মাস বা 10 মাস পর্যন্ত বরফে ঢাকা থাকে, ভূপৃষ্ঠটা বরফে ঢাকা থাকে। তাই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে আমরা জানি সেখানে কোনো বড় ধরনের বৃক্ষ দেখা যায় না। তাহলে কি দেখা যায়? বরফাবৃত থাকায় বরফাবৃত ভূভাগ থাকায় সেখানে কোনো উদ্ভিদ জন্মাতে পারে না। তাহলে কি উদ্ভিদ জন্মায়? কিছু শ্রেণীর শ্যাওলা জাতীয় উদ্ভিদ জানা যায়, শ্যাওলা জাতীয় উদ্ভিদ পাওয়া যায়। আর ফ্রেন্ড আর কি উদ্ভিদ পাওয়া যায় এখানে? শ্যাওলা ছাড়াও কিছু গুল্ম জাতীয় উদ্ভিদ, এবং ঔষধি বৃক্ষ পাওয়া যায়। এছাড়া আলপীয় ধরনের উদ্ভিদও দেখা যায়। আলপীয় ধরনের উদ্ভিদ, এই আলপীয় ধরনের উদ্ভিদগুলো কি কি? আলপীয় ধরনের উদ্ভিদ হলো মস, লাইকেন, লিচেন। এই সমগ্র অঞ্চলটি যেটা দেখা যায় সেটি হলো উত্তর লরেন্সীয় অঞ্চলে। উত্তর লরেন্সীয় বা কানাডীয় সিল্ট অঞ্চলে। উত্তর কানাডীয় সিল্ট অঞ্চলে। এবার ফ্রেন্ড এইটা হলো একটা পার্ট স্বাভাবিক উদ্ভিদের। এবার আমরা পড়ব স্বাভাবিক উদ্ভিদের দুটো পার্ট। যেহেতু কানাডীয় সিল্ট অঞ্চলের দুটো ভূমিভাগ দেখা যায় বা দু রকম জলবায়ু দেখা যায়, তাহলে জলবায়ু যদি দু রকম দেখা যায় তাহলে স্বাভাবিক উদ্ভিদও দু রকম দেখা যায়। তাহলে আর একটা কোথা দেখা যায়? দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকের স্বাভাবিক উদ্ভিদ। দেখো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকের স্বাভাবিক উদ্ভিদ কি দেখা যায়? স্বাভাবিক ক্ষেত্রে দক্ষিণ ও দক্ষিণ পূর্বের কানাডীয় সিল্ট বা লরেন্সীয় মালভূমি অঞ্চলের উষ্ণতা নাতিশীতোষ্ণ প্রকৃতি, শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতি। বেটার দ্যান উত্তরে যে আমাদের তুন্দ্রা জলবায়ু আছে, অতি তুন্দ্রা শীতল জলবায়ু অঞ্চলে তার চেয়ে মোটামুটি ভাবে কিছুটা হলেও গ্রীষ্ম দেখা যায়।
মোটামুটি গ্রীষ্মকালে সেখানকার তাপমাত্রা থাকে এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকের কানাডীয় শিল্ড অঞ্চলে তাপমাত্রা থাকে প্রায় 4°C এভারেজ তাপমাত্রা থাকে। এবং গ্রীষ্মকালে কিছুটা হলেও সামান্য গ্রীষ্মকাল দেখা যায়, ক্ষণস্থায়ী গ্রীষ্মকাল দেখা যায়। এই ক্ষণস্থায়ী গ্রীষ্মকাল দেখা থাকার জন্য ভূমিভাগটা সারা বছর কিন্তু বরফাবৃত থাকে না। যেহেতু ক্ষণস্থায়ী গ্রীষ্মকাল দেখা যায় এবং শীতল তুন্দ্রা, শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায়, এই শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে সরল বর্গীয় বৃক্ষের বনভূমি গড়ে উঠেছে। সরল বর্গীয় বৃক্ষের বনভূমি দেখা যায়। আমরা জানি এই সরল বর্গীয় বৃক্ষে যে সমস্ত উদ্ভিদগুলো দেখা যায় সেগুলি হলো পাইন, ফার, স্প্রুস, পাইন, ফার, স্প্রুস, পাইন, ফার, স্প্রুস, ম্যাপল, বার্চ প্রভৃতি উদ্ভিদ। এই উদ্ভিদগুলোকে বলা হয় সরলবর্গীয় বৃক্ষের বনভূমি। সরলবর্গীয় বৃক্ষের বনভূমি কোথায় হবে? দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে কানাডীয় শিল্ড অঞ্চলে। যেহেতু যেখানকার জলবায়ুটা শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির, সেই আদর্শ জলবায়ু অঞ্চলে সরলবর্গীয় বৃক্ষের বনভূমি দেখা যায়। সেখানকার প্রধান উদ্ভিদগুলো পাইন, ফার, স্প্রুস, বার্চ, ম্যাপল প্রভৃতি। এই উদ্ভিদের কতগুলো বৈশিষ্ট্য আছে ফ্রেন্ড বলে দিই। উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো নরম কাঠ। এতে দেখা যায় যে উদ্ভিদের বৈশিষ্ট্য, যে উদ্ভিদগুলো পাওয়া যায় তাদের কাঠগুলো হলো নরম কাঠ। এই নরম কাঠের উপর নির্ভর করে এখানে কাষ্ঠ শিল্প বা প্লাইউড শিল্প গড়ে উঠেছে। মনে রাখতে হবে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে আমাদের যে সরলবর্গীয় বৃক্ষের বনভূমি যে আছে, সেক্ষেত্রে দেখা যায় কি শীতকালে বরফে ঢাকা থাকে। সেখানকার যে নদীগুলো আছে ম্যাকেঞ্জি, চার্চিল, সেন্ট লরেন্স ইত্যাদি যে সমস্ত নদীগুলো আছে, সেই নদীগুলো শীতকালে বরফাবৃত থাকে, অর্থাৎ বরফে ঢাকা থাকে, জল জমে বরফে পরিণত হয়ে যায়। কিন্তু এই শীতকালে এই গাছগুলোকে কাটা হয়। পাইন, ফার, স্প্রুস, ম্যাপল, বার্চ প্রভৃতি শীতকালে কাটা হয়। শীতকালে কাটার পর সেগুলোকে কি করা হয়? নদীতে, ওই যেগুলো বরফে ঢাকা আছে যে নদীগুলোকে, সেই নদীতে দেওয়া হয়, বরফের ঢাকা নদীতে ফেলে দেওয়া হয়। ঠিক যখন বসন্তের শেষে, অর্থাৎ শীতকালের শেষে বসন্তের শুরুতে এবং গ্রীষ্মকালে সেই বরফ গলতে থাকে। বরফ গলে জলে পরিণত হয়ে গেলে সেখানকার নদীগুলোর প্রবাহ, স্বাভাবিক প্রবাহ দেখা যায়। এই স্বাভাবিক প্রবাহে যখনই বরফ গলে জলে পরিণত হয়, ফ্রেন্ড, ওই কাটা বৃক্ষগুলো, পাইন, ফার, স্প্রুস যে নরম কাঠের বৃক্ষগুলো পাওয়া যায়, সেইগুলো কাটা বৃক্ষগুলো কি করা হয়? নদীর তীরবর্তী অঞ্চলে, ভেসে ভেসে নদীর তীরবর্তী অঞ্চলে যে কাঠ চেরাই কারখানা আছে, সে কাঠ চেরাই কারখানায় চলে যায়। এবং সে বলে কি হয়? কাঠ চেরাই কারখানায় চেরাই হওয়ার পর সেখানে কাষ্ঠ শিল্পে চলে যায়। এই কারণে কানাডীয় শিল্ড অঞ্চল কাষ্ঠ শিল্পে উন্নত। অনেক সময় আসে যে কানাডীয় শিল্ড অঞ্চল কাষ্ঠ শিল্পে উন্নত কেন? এগুলো নরম কাঠের জন্য কি দেখা যায়? শীতকালে বরফে ঢাকা নদীতে গাছ কেটে ফেলে দেওয়া হয়। গ্রীষ্মের শুরুতে কোথায় চলে যায়? গ্রীষ্মের শুরুতে কাঠ চেরাই কারখানায় চলে যায়। চলে যাওয়ার ফলে কি হবে? এই সব কারণের জন্য কাষ্ঠ শিল্প অঞ্চলটি উন্নত। কাঠ শিল্পে বা কাষ্ঠ শিল্পে উন্নত। তাহলে ফ্রেন্ড, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে কানাডীয় শিল্ড অঞ্চল কাষ্ঠ শিল্পে বা কাঠ শিল্পে কেন উন্নত? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সুতরাং এ গেল আমাদের স্বাভাবিক উদ্ভিদ। এরপর ফ্রেন্ড, আমরা কানাডীয় শিল্ড অঞ্চলের
জীব জন্তু সম্পর্কে পড়ব। জীব জন্তু সম্পর্কে পড়ব। জীব জন্তু বা যেটাকে বলা হয় বন্য জীব বা বন্য প্রাণী। দেখো ফ্রেন্ড, কানাডীয় সিল্ড অঞ্চলের একটা ক্যারেক্টার যে কোনো জায়গায় কি কি জীবজন্তু বাস করবে সেটা সম্পূর্ণ নির্ভর করে তাদের প্রাকৃতিক পরিবেশ, বিশেষ করে জলবায়ুর উপর নির্ভর করে এবং বনভূমির প্রকৃতির উপর নির্ভর করে। কানাডীয় সিল্ড অঞ্চলে প্রায় সারা বছরই বরফে ঢাকা থাকে। বিশেষ করে উত্তর প্রান্তে তুন্দ্রা শীতল জলবায়ু থাকায় সারা বছরই বরফাবৃত থাকে এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায়। সেখানেও শীতকালে বরফাবৃত থাকে কিন্তু গ্রীষ্মকালটা শুকনো থাকে এবং সামান্য পরিমাণ বৃষ্টিপাত হয়। এখানে কি কি জীবজন্তু দেখা যায় দেখবে ফ্রেন্ড, বেশিরভাগ ক্ষেত্রে শীতকালে দেখা যায় শীতল মরু অঞ্চল বা শীতল যে সমস্ত অঞ্চল আছে সেইগুলোতে যে সমস্ত উদ্ভিদ দেখা যায় তাদের উদ্ভিদের লোমগুলো বেশি থাকে। তাহলে এখানে যে সমস্ত প্রাণীগুলো প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে যেমন বলগা হরিণ, বলগা হরিণ, লোমশ কুকুর, বন্য বলগা হরিণ, লোমশ কুকুর ইত্যাদি। প্রচন্ড শীত থাকে বলে এরা কিন্তু খুব বাড়তে পারে না। প্রচন্ড শীত থাকে বলে এরা বাড়তে পারে না, শীতের জন্য বাড়তে পারে না এবং সারা দেহ লোমশ বা লোমশে ঢাকা থাকে। দেখো ফ্রেন্ড, এই গেল এদের প্রাণী। এদের যে লোমগুলো যেটা হয় লম্বা লোমযুক্ত। দেখো ফ্রেন্ড, যেহেতু এখানকার যে প্রাণীগুলো আছে লোমশ, তো লোমশ কুকুর বলো বা লোমশ বিড়াল বলো বা বন্য বিড়াল বলো, বিবার বলো, বলগা হরিণ, এদের কি দেখা যায় এদের লোমগুলো খুব চওড়া এবং লম্বা। এর উপর নির্ভর করে কি পাওয়া যায়, পশম পাওয়া যায়। পশম বা চামড়া। এই যে পশম বা চামড়ার উপর ভিত্তি করে সেখানে কি শিল্প গড়ে উঠেছে, পশুজ শিল্প গড়ে উঠেছে। সো ফ্রেন্ড, এইখানে একটা ইম্পর্টেন্ট আসতে পারে যে এখানে কি শিল্প উন্নত, পশুজ শিল্পতে উন্নত দেখা যায়। এরপর ফ্রেন্ড, তাহলে জীবজন্তু কি কি দেখা যায়, ভিবার, বলগা হরিণ, লোমশ কুকুর, বন্য বিড়াল এবং সারা দেহে এদের লোমে ঢাকা থাকে এবং লম্বা লোমশযুক্ত প্রাণী এরা। এরপর ফ্রেন্ড আমরা আসবো কৃষি কাজ সম্পর্কে। দেখো ফ্রেন্ড, কানাডীয় সিল্ড বা লরেন্সীয় মালভূমি অঞ্চলটি যে কোনো জায়গায় কৃষিকাজ গড়ে তোলার ক্ষেত্রে নির্ভর করে তার জলবায়ুর উপর এবং ভূপ্রকৃতির উপর নির্ভর করে। যেহেতু এখানকার ভূপ্রকৃতি বা মাটিটা কিরূপ, যেহেতু এখানকার জলবায়ুটাই প্রতিকূল জলবায়ু, অর্থাৎ অতি শীতল তুন্দ্রা জলবায়ু দেখা যায় এবং শীতল নাতিশীতোষ্ণ দেখা যায়। সারা বছরই ভূমিভাগ বরফাবৃত থাকে বলে এখানে কিন্তু কৃষিকাজ সেরূপ হয় না। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণও কম।
বৃষ্টিপাতের পরিমাণও অতি সামান্য। আমরা জলবায়ুতে পড়েছিলাম বৃষ্টিপাতের পরিমাণ কত, প্রায় 50 সেমিরও কম, 50 সেমিরও কম, মানে লেস দ্যান 50 সেমিরও কম বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ। এই যদি এখানকার প্রাকৃতিক পরিবেশের অবস্থান হয় তাহলে এখানে কৃষিকাজ উন্নত নয়, তাহলে কৃষিকাজ অনুন্নত, কৃষিকাজ উন্নত নয়, কৃষিকাজ উন্নত নয়। এরূপ কৃষিজ অঞ্চলে যে সমস্ত ফসল পাওয়া যায় সামান্য বৃষ্টিপাত এবং গ্রীষ্মকালে যে সামান্য চাষবাস করা হয়। ক্ষণস্থায়ী গ্রীষ্মকালে ক্ষণস্থায়ী গ্রীষ্মকালে সামান্য কিছু ফসল চাষ করা হয়, সামান্য কিছু ফসল চাষ করা হয়। ফ্রেন্ডস, সেই ফসলগুলি কি কি? সেই ফসলগুলি হলো, যেই ফসলগুলি হলো অর্থাৎ শীতের শেষে এবং বসন্তের শুরুতে বসন্তকালীন গম চাষ করা হয়, বসন্তকালীন গম, 2 নম্বর জব, 3 নম্বর ওট, 4 নম্বর আলু, এই সমস্ত শস্যগুলো চাষ করা হয়। বিট ইত্যাদি শস্য চাষ করা। তাহলে কি কি শস্য চাষ করা হয়? ফ্রেন্ড, বসন্তকালীন গম চাষ করা হয়, জব চাষ করা হয়, আলু চাষ করা হয়, ওট চাষ করা হয়, বিট চাষ করা হয় ইত্যাদি। ফ্রেন্ড, এই গেল আমাদের কানাডীয় শিল্ড অঞ্চলের কৃষিকাজ। তাহলে আজকে আমরা ফ্রেন্ড পড়লাম কানাডীয় শিল্ড অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, কানাডীয় শিল্ড অঞ্চলের জীবজন্তু বা বন্যপ্রাণী, কানাডীয় শিল্ড অঞ্চলের কৃষিকাজ সম্পর্কে। তাহলে ফ্রেন্ড, এবার আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এক নম্বর কোশ্চেন, কানাডীয় শিল্ড অঞ্চলের কৃষিকাজ সম্পর্কে লেখো। কানাডীয় শিল্ড অঞ্চলের কৃষিকাজ সম্পর্কে লেখো। 2 নম্বর কোশ্চেন, কানাডীয় শিল্ড অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো, সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে বর্ণনা। 2 অথবা 3 নম্বরের কোশ্চেন আসতে পারে। 3 নম্বর কোশ্চেন, কানাডীয় শিল্ড অঞ্চলের জীবজন্তুগুলির নাম লেখো। জীবজন্তুগুলির নাম লেখো।
জীব জন্তু কানাডীয় সিল্ড অঞ্চলে জীব জন্তুগুলির নাম লেখো। কানাডীয় সিল্ড অঞ্চল ড্যাশ শিল্পে উন্নত। ড্যাশ শিল্পে উন্নত। কানাডীয় সিল্ড অঞ্চল ড্যাশ শিল্পে উন্নত। ফ্রেন্ড এখানে বলতে হবে আমাদের কাষ্ঠ শিল্পে উন্নত। কাষ্ঠ শিল্পে উন্নত। কানাডীয় সিল্ড অঞ্চল কৃষিকাজে উন্নত। ফ্রেন্ড এটা করতে হবে শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ অশুদ্ধ। তো কানাডীয় সিল্ড অঞ্চল কৃষিকাজে উন্নত। কানাডীয় সিল্ড অঞ্চল কৃষিকাজে অনুন্নত। 6 নম্বর কোশ্চেন, কানাডীয় সিল্ড অঞ্চলে লম্বা লোমশ জীবজন্তু বসবাস করে। কানাডীয় সিল্ড অঞ্চল লম্বা লোমশ জীবজন্তু বসবাস করে। এটা ট্রু না ফলস? এটা করতে হবে শুদ্ধ অশুদ্ধ। দেখো ফ্রেন্ড, কানাডীয় সিল্ড অঞ্চল লম্বা লোমশ জীবজন্তু দেখা যায়। আনসারটা হবে ট্রু। এই গেল আজকে আমাদের কানাডীয় সিল্ড অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু এবং কৃষিকাজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। পরের ক্লাসে আমরা খনিজ সম্পদ এবং শিল্পটা নিয়ে আলোচনা করব।